যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নতুন কৌশল নিয়েছে। কি সে কৌশল, আর এই কৌশল কতটা কাজে দিবে, এই নিয়ে আজকের নির্বাচিত সংবাদে আছে আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। স্বাগত আপনাকে নির্বাচিত সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে ইরান অবরোধ দিলেন, এটা কি আসলে বাস্তবে যুদ্ধ বন্ধের কোনো কৌশল, নাকি মধ্যপ্রাচ্যে নতুন ধরনের অর্থনৈতিক যুদ্ধের সূচনা? এটা অবরোধ বলতে কি আলিফ, এটা হচ্ছে জাহাজ এবং বন্দর প্রতিরোধ আর কি। হ্যাঁ, তো এখন যেটা আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হলো যে কার্যত আগের যে যুদ্ধ, যেটা কিনা ছিল সামরিক, সরাসরি মানে অস্ত্র দিয়ে যুদ্ধ করা, গোলা নিক্ষেপ করা ইত্যাদি, সেই সরাসরি যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র আসলে ফিরে এসে একটা নতুন পথ ধরেছে। সেই পথটি হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ, এই যে অবরোধগুলো তৈরি করা আর কি। এবং দেখেন, এই যে তথাকথিত মানে নৌযুদ্ধ, যেটা তার মানে অবরোধ করে রাখা, এটার আপনি বলছেন যে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে, তাই তো? তো সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আমরা এর প্রমাণ পেয়েছি, অর্থনৈতিক সূচনা। এখন প্রশ্নটা হলো এটা কেন করলেন? সেই যে আগে যে যুদ্ধটা, যেটা আশা করা হয়েছিল, উনি বলতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছি। আপনারা জানেন, আমরা সবাই জানি, মাঝে মাঝেই হুমকি দিতেন যে আজকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আজকে রাতে হবে ইতিহাসের সবচেয়ে বড় হামলা, তারপরে বললেন সভ্যতা ধ্বংস হয়ে যাবে ইত্যাদি কথা বললেন না, কিন্তু সেটা তো কার্যত হলো না। এবং ইরান একটা অভূতপূর্ব প্রতিরোধ তৈরি করলো, যেটা হয়তো অনেকেই সেটা প্রত্যাশা করেনি। তো সেইটা যখন ভেস্তে গেল, এরপরই তার সেই তথাকথিত সভ্যতা ধ্বংসের যুদ্ধ শুরু করার ঘন্টা দেড় দুয়েক আগেই কিন্তু তিনি এই যুদ্ধবিরতির প্রস্তাবটা চলে এলো আর কি, তাই না? এবং আমরা দেখলাম যে দুই দেশের মধ্যে পাকিস্তান সেটা দুতিয়ালি করলো, পাকিস্তান সেটাকে একটা মাঝখানে থেকে একটা আলোচনার চেষ্টা করলো, এবং সেই আলোচনাটা আসলে খুব ইফেক্টিভ হয়নি আসলে। কিন্তু এখন এই বিষয়টা আছে যে এর মধ্যে কিন্তু অন্ততপক্ষে তারা যে সিজফায়ারের যে প্রতিশ্রুতিটা, তারা কিন্তু উভয় মোটামুটিভাবে রক্ষা করে চলেছে আর কি। এখন সেটা করে রাখলেও এর মাঝখানেই ওই যে আলোচনাটা যখন বন্ধ হলো, বা আলোচনাটা যখন মোটামুটিভাবে ব্যর্থ হলো, তখনই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে তিনি এই বন্দরগুলো অবরোধ করবেন এবং এই দিক দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেবেন না। এটাকে অনেক বিশ্লেষক বলছেন, তারা হয়তো পশ্চিমা মানে ভাবনার মানুষ আর কি, যে এবারের এই অবরোধটা হয়তো ইরানকে কিছুটা বেকায়দায় ফেলতে পারে। কারণ এই যে হরমুজ প্রণালী, যেটাকে তারা বলছে যে অবরোধ করে রাখার কথা, সেই জায়গাটার দিকে কিন্তু ইরান তার বৈদেশিক বাণিজ্য প্রায় 90% করে থাকে, তাই না? এবং তার যে বিশাল অর্থনীতি, যার 110 বিলিয়ন ডলারের মতো যে বাণিজ্য, সেটার কিন্তু একটা বড় অংশ, বার্ষিক বাণিজ্যের যে অংশ, সেটা কিন্তু এই জায়গাটা দিয়ে হয়। তো সমস্ত কিছু কিন্তু এটা যুক্তরাষ্ট্র আসলে একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। এর মাধ্যমে যেটা করে ফেলা, তিনটা কারণ অন্ততপক্ষে তারা করতে পারে, মানে তারা ভাবছে বলে মনে করা হচ্ছে। এক হচ্ছে যে এমনিতেই চাপে থাকা, অসম্ভব রকমের অর্থনৈতিক চাপে থাকা, এবং নানা রকম স্যাংশন আছে ইরানের বিরুদ্ধে, আপনি জানেন। সেই স্যাংশনগুলোতে মানে পিষ্ট হওয়া ইরান, এতে করে আরও বিপদে পড়বে, তার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তার ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে, এবং তার দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পাবে, যার মাধ্যমে হয়তো সেখানে একটা আনরেস্ট দেখা দিতে পারে। এবং এই আনরেস্টটা দেখা দিলে, মানে এখন হয়তো যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিটা হচ্ছে এই রকম যে ভেতর থেকে, বাইরে থেকে কিন্তু ইরানকে কিছু করা যায়নি। এখন ভেতর থেকে যে যদি ওই ভেতর থেকে ওই চাপটা সৃষ্টি করা যায়, মানে জনগণের ভেতরে যদি কোনো একটা সমস্যা তৈরি করা যায়, সেটা তাদেরকে পরবর্তীকালে ফল দিতে পারে বলে মনে করা হয়। আচ্ছা, এই যে হরমুজ প্রণালীর যে সংকট, এটাকে কেন্দ্র করে যে ইরানের উপর চাপ বাড়ানোর এই যে কৌশলটা, ইরান তো এমনি মানে এর কারণে এমনি তো মানে তেলের বাজার কিংবা জ্বালানির বাজার এমনি অস্থিরতা চলছে, এটা কি আবার নতুন করে অস্থিরতা? অবশ্যই সেটা বাড়ানোর একটা চেষ্টা আছে এবং হচ্ছেও। আমরা জানি যে দেখেন, যেদিন সিজফায়ারটা ঘোষণা হলো, সেদিন কিন্তু হঠাৎ করে তেলের দামটা নেমে গেছিল। বৈশ্বিক যে শেয়ার বাজারগুলো, সেই শেয়ার বাজারগুলোতে এক ধরনের উল্লম্ফন আমরা দেখেছিলাম। কিন্তু তারপরে যখন ইসরায়েল আবার পাল্টা হামলা করলো, এবং যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট আবার নতুন করে এই কথাগুলো বললেন, অবরোধের কথা বললেন, তারপর থেকে কিন্তু আমরা আবার দেখছি জিনিসপত্র, মানে আপনার তেলের দাম বেড়ে গেছে, এবং ফলত যেটা হচ্ছে আর কি, যে অন্যান্য জিনিসপত্রের দামও কিন্তু বেড়ে গেছে। এটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেমন হচ্ছে, বিশ্বের অনেক জায়গার ক্ষেত্রেও এখন হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এর মাধ্যমে যে চাপটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা কি আদৌ ফলপ্রসূ হবে কিনা? কারণ তারা আগে তো আসলে ফলপ্রসূ এটা করতে পারেনি।
এখন তাদের এই সর্বশেষ এই চেষ্টাটা রয়েছে এবং অনেকে মনে করছেন যে এই চাপের ফলে হয়তো ইরান কিছুটা হলেও ছাড় দিতে পারে কি না, এ ধরনের একটা প্রশ্ন চলে এসছে। কারণ আপনি যদি ধরেন একটা সময় আমরা দেখেছি কি এই যুদ্ধের আগে আগে খুব বড় ধরনের কিন্তু একটা আপনার ইরানে খুব বড় ধরনের একটা ইয়ে হলো, আপনার যে মানে একটা বড় ধরনের বিক্ষোভ হলো এবং সেটা খুব বলা হয় যে অনেকটা যথেষ্ট পীড়ন চালিয়েছে ইরান সরকার এবং সেটাকে দমন করেছিল আর কি। সেটার মাধ্যমে বৈশ্বিকভাবে এবং ইরানের ভেতরেও যে ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়েছিল এবং ইরানি ডায়াসপোরা যারা দেশের বাইরে থাকে ইরানি, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে বর্তমান সরকারের তারা সমালোচনা করেছেন, তারা বিক্ষোভ করেছেন। কিন্তু এই যে মার্কিন হামলা, সেই মার্কিন হামলা কিন্তু ইরানের মানুষজনকে আরও বরং একতাবদ্ধ করেছে এবং যে মানুষগুলো ইরানের বাইরে থাকেন, প্রবাসী ইরানি যারা কিনা একসময় বিরোধিতা করতেন বর্তমান রেজিমের, তারাও কিন্তু তাদের সেই বিরোধিতার পথ থেকে সরে এসেছিলেন। মানে একটা অদ্ভুত রকমের ঐক্য তৈরি হয়েছিল ইরানের মধ্যে। সেই জায়গাটা থেকে মানে বর্তমান চাপ কতটুকু কার্যকর হবে, কার্যকর হতে পারে, কিন্তু কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। আচ্ছা, এই যে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানের নীতি যে পরিবর্তন করে ইরান, এইটা এই সম্পর্কে যে যুক্তরাষ্ট্রের একটা ধারণা কিংবা সেই যে ধারণাটা পেয়েছে, আপনার কি মনে হচ্ছে যে অতীতেও তো এই যে মধ্যপ্রাচ্য নীতির নিয়েও তাদের যুক্তরাষ্ট্রের একটা ধারণা ছিল, সেটা ভুল প্রমাণিত হচ্ছে, মানে এবারও কি সেই ভুল? এটাই কথা যে দেখেন পশ্চিমা ভাবনা যে সবসময় মধ্যপ্রাচ্যকে ঠিকমতো বুঝতে পেরেছে, তাদের ক্যালকুলেশন যে মানে মধ্যপ্রাচ্যের সঙ্গে সবসময় ঠিক হয়েছে তা তো না, বরং ভুল হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যের কথা আপনি বলেন, কারণ ইরাকের তাদের সেই ধারণাটা ভুল হয়েছে, আফগানিস্তানে তাদের সেই আপনার ধারণাটা ভুল হয়েছে, লিবিয়ার ক্ষেত্রেও ঠিক একই কথা বলা চলে। তো এখন যে ভাবনাটা নিয়ে অবরোধটা সৃষ্টি করা হয়েছে সেটা আসলে কতটুকু করবে, মার্কিন বেশ কিছু সাবেক সামরিক কর্মকর্তা, রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক, তারা কেউ কেউ বলছেন এবারেরটা হতে পারে। কারণ অর্থনীতি একটা খুব বড় ধরনের চাপের মধ্যে থাকে একটা অর্থনীতিকে যদি আবার কোনো চাপের মধ্যে, কারণ কি যে ধরেন তার তো খুব বড় যুক্তরাষ্ট্র যে এখানে কাজ করার চেষ্টা করছে, যে তার যে বড় ক্রেতা যেমন চীন এবং হচ্ছে, তার বলতে আমি ইরানের কথা বলছি, ইরানের ট্রেনের বড় ক্রেতা হচ্ছে ভারত এবং চীন। তো সেইটা তাদেরকে যদি এই জায়গাটা থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায়, তাদেরকে যদি বিক্রির পথে বাধা সৃষ্টি করা যায়, সঙ্গত কারণে ইরানের উপর সেই চাপটা পড়তে পারবে। কিন্তু সেটা সে কতটুকু পারবে আপনার চীনের জাহাজকে আটকে দেয় আর ভারতীয় জাহাজকে আটকে দিয়ে এবং সেটাকে বিচ্ছিন্ন রাখার চেষ্টাটা কতটুকু সফল হবে, সেটা কিন্তু এখনও আসলে স্পষ্ট না। এখন এমন পরিস্থিতিতে যদি এমন হয় যে ইরান পাল্টা কৌশল হিসেবে আঞ্চলিক উত্তেজনা বাড়ায়, বিশেষ করে যে হুথি গোষ্ঠী তাদের মাধ্যমে লোহিত সাগর পথে যদি কোনো বাধা সৃষ্টি করে, আপনার কি মনে হচ্ছে যে এই সংকট দ্রুত মানে আঞ্চলিক যুদ্ধের দিকে যাবে? এখানে একটা প্রশ্ন হচ্ছে কি যে দেখেন সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু উভয়েরই কিন্তু মানে ডোমেস্টিক ইস্যু আছে, ইরানেরও যেমন আছে যুক্তরাষ্ট্রেরও তেমন আছে আর কি, তাই না? তাকে তো মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে আর কি ট্রাম্পকে। তো সেই জায়গা থেকে মানে অনেক বিশ্লেষকের এই ধরনের কথা আছে যে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে যুদ্ধের প্রক্রিয়া থেকে মানে বেরোতে চায় এবং বেরোতে চায়, সেটা তো সবাই চায়, সেটা তো কারোর জন্য হয়তো কাম্য বা ভালো হচ্ছে না। কিন্তু এখন যদি যুক্তরাষ্ট্র ইরানের যে পরিকল্পনার কথা তারা বলেছে, আপনার বেসামরিক যে অবকাঠামোগুলো আছে সেই জায়গায় হামলার মতো পথ বেছে নেয়, তাহলে কিন্তু ইরান আবার পাল্টা হামলা করবে কোন জায়গাগুলোতে, তার যে মধ্যপ্রাচ্যের মানে তার যে প্রতিবেশী দেশগুলো আছে যারা কিনা যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলে, তো সেটা কিন্তু খুব বড় ধরনের একটা ঝামেলার মধ্যে ফেলবে। হ্যাঁ, তো এখন যদি ইরান এই আক্রমণের শিকার হয়, তখন যুক্তরাষ্ট্র যে প্রত্যাশাটা করছে তার ভেতর থেকে তৈরি হওয়া যে মানে ইরানের ভেতর থেকে কোনো ধরনের সমস্যা তৈরি হবে, বরং তার উল্টোটাও কিন্তু হতে পারে। এইরকম একটা অবস্থানের মধ্যে আমরা আসলে আছি। আচ্ছা, শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই, এই যে অবরোধ কৌশল, বিশেষ করে বিশেষ নির্দিষ্ট অবরোধ কৌশলের কথা যদি আমি বলি, এটা কি যুক্তরাষ্ট্রের জন্য শেষ পর্যন্ত কূটনৈতিক কিংবা অর্থনৈতিক কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে? বিশেষ করে আমি যদি চীন ও ভারতের সঙ্গে যে সম্পর্ক এবং বৈশ্বিক তেল বাজার এই সব পরিপ্রেক্ষিতে যদি এই প্রশ্ন কথাটা আমি একটুখানি বলেও ছিলাম আগে, সেটা হচ্ছে যে এই যে তার যে তেলের প্রয়োজনীয়তা, এই দুটো দেশ, বিরাট দুটো দেশ, 140 কোটির বেশি পপুলেশন ভারত এবং চীনের, তাদের যদি এই তেল চাহিদা পূরণ না হয়, তাদেরকে এই জায়গা থেকে দূরে কতটুকু রাখতে পারবে, তাই না?
এবং দেখেন শি জিনপিংয়ের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক হওয়ার কথা, তো তার আগে কি এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র যেতে চাইবে? হয়তো না, আমরা জানি না সেই অবস্থাটা। এবং তার নিঃসন্দেহে তার নৌবাহিনীর অনেক বড় দক্ষতা আছে, যে মার্কিন নৌবাহিনীর অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেটা কি এই বড় বড় দুটো দেশের সঙ্গে কোনো বৈরিতে যাবে কিনা, সেই ইরানের সঙ্গে করতে গিয়ে তাদের সঙ্গে তার বৈরী অবস্থার সৃষ্টি হবে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো প্রশ্নটা হচ্ছে যে সমস্যাটা তো তাদেরও অনেক বেশি। ইরানের যেমন করে অনেক সমস্যা আছে, যুক্তরাষ্ট্রের কিন্তু সমস্যাটা কম নয়, কারণ তার সামনে নির্বাচন আছে এবং তার অর্থনীতির অবস্থাটার নির্ধারণ করতে হবে, এ সমস্ত বিষয় আছে। এসালে এই জায়গাটাই আলিপ একটা ব্যাপার যে দুটো দেশ কিন্তু যুদ্ধে জয়লাভ করার ঘোষণা দিয়ে ফেলেছে ইতিমধ্যে, আমরা জানি যুক্তরাষ্ট্র বলেছে এবং ইরানও বলেছে। তো দুটো জয়ের ঘোষণাকারী দেশের মধ্যে একটা সমঝোতা হওয়া কিন্তু ভীষণ মানে মুশকিল। সেই দুটো দেশ তাহলে এখন একটা দিকেই যেতে চাইবে যে তার জনগণকে এই ভাইবটা, জনগণের মধ্যে এই ভাবনাটা তৈরি করা যে আমরা কিন্তু মোটামুটিভাবে একটা জয়ী হয়েছি। দুটো দেশেরই এইরকম উইন উইন সিচুয়েশন তৈরি না করে কেউ এই পথ থেকে হয়তো যেতে চাইবে না, সেটা আসলে খুব মুশকিলের একটা ব্যাপার বলে বিশ্লেষকরা মনে করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনা ধন্যবাদ। দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এমন নানা বিষয়ের উপর নির্বাচিত খবর আমরা প্রতিদিনই আয়োজন করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।